স্যার সাদুল্লাহ বলেছিলেন যে পাকিস্তান যখন হলো তখন তিনি কিন্তু আসামে বন্দী। তো বলেছিলেন মৌলানা ভাসানী যদি পাকিস্তানে যায় তাহলে ওয়ান মৌলানা ইজ এনাফ টু ডিস্ট্রয় পাকিস্তান। মৌলানা ভাসানীর একটা বড় গুণ ছিল, হি ইউজ টু স্পিক ইন পিপলস ল্যাঙ্গুয়েজ, মানুষের ভাষায় কথা বলা, সেটা তিনি প্রচণ্ডভাবে আয়ত্ত করতে পেরেছিলেন। কার্ল মার্কস কৃষকদেরকে তুলনা করেছিলেন স্যাক অফ পটেটোস, গোলালু বস্তার মধ্যে ভরে রাখলে সব ঠাসা অবস্থায় থাকে, কিন্তু বস্তার মুখটা সেলাইটা খুলে দিলে সব গোলালু ছড়িয়ে পড়ে। এবং কৃষকদের বৈশিষ্ট্যই হলো ওরকম যে সেলাই করে মুখ বন্ধ করে রাখলে তারা এক জায়গায় থাকে, অন্যথায় তারা এক জায়গায় থাকে না। তিনি আরেকটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে দে রিপ্রেজেন্ট বারবারিটি ইন দ্য মিডস্ট অফ সিভিলাইজেশন। তো কৃষকদেরকে বারবারিটির সঙ্গেও তিনি কম্প্যারিজন করেছিলেন। তো সেইখানে আমরা কি দেখলাম, মৌলানা ভাসানী এই কৃষকদেরকে নিয়েই সংগ্রাম করলেন, এবং এই সংগ্রামটা যে অত্যন্ত কঠিন একটা সংগ্রাম ছিল সেই সম্পর্কে কোনো সন্দেহ নাই। এবং কৃষকদের যে শ্রেণীগত বৈশিষ্ট্য, সাংস্কৃতিক বৈশিষ্ট্যের কথা বললাম, বা জনগোষ্ঠী হিসেবে তাদের যে বৈশিষ্ট্যের কথা বললাম, সেই বৈশিষ্ট্যের কারণে মৌলানা ভাসানীর যে সফলতা কৃষকদেরকে ঐক্যবদ্ধ করার, সেটার তুলনা হয় না। প্রথমে মৌলানা ভাসানীর কৌশল ছিল কৃষকদেরকে সম্মেলনে সমবেত করে তাদের দাবি দেওয়া, জমিদারের বিরুদ্ধে যে সংগ্রাম আছে, খাজনা এবং ট্যাক্সের বিরুদ্ধে যে সংগ্রাম আছে, সেইগুলো করা। এবং এইখানে বাংলাদেশে তিনি বেশ কয়টা কৃষক সম্মেলন করেছিলেন এবং কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া তিনি পেয়েছিলেন। কিন্তু ব্রিটিশ সরকার দেখল যে তার এই আন্দোলন ক্রমান্বয়ে খুব শক্তিশালী হয়ে উঠছে, যেটা ব্রিটিশ উপনিবেশিক শাসনকেই চ্যালেঞ্জ করবে। সেই জন্য মৌলানা ভাসানীকে কারারুদ্ধও করা হয়েছে এবং তাকে বাংলাদেশ থেকে বিতাড়ন করে আসামে পাঠিয়ে দেওয়া হয়েছে। হি ওয়াজ এক্সটার্ন ফ্রম ইস্ট বেঙ্গল। তো সেইটা মৌলানা ভাসানীর জীবনে একটা নতুন ডাইমেনশন তৈরি করে নিয়ে আসে। তিনি দেখলেন যে আসামে অনেক গরিব মানুষ। এই গরিব মানুষ কারা? যারা বিংশ শতাব্দীর প্রথম দিকে অথবা ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে আসামে গিয়ে বসতি স্থাপন করেছিল এই অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির ফলে, যাতে তারা নতুন জমি আবাদ করতে পারে। আসামে নতুন করে জমি আবাদ করা খুব সহজ কাজ ছিল না। আসাম ছিল একটা জঙ্গলাকীর্ণ অঞ্চল এবং সেখানে নানা বন্য প্রাণী, সাপ থেকে শুরু করে যত রকম সাপদ আছে সেগুলো ছিল। এগুলোর বিরুদ্ধে লড়াই করে এখানকার যে গরিব কৃষকরা সেখানে গিয়ে বসতি গড়েছিল এবং তারা আসামের ধন সম্পদও বৃদ্ধি করেছিল। কারণ আসামের যে প্রাকৃতিক সম্পদ, যে জমি, সেগুলো অব্যবহৃত ছিল। অর্থনীতির ভাষায় বলা যায় যে এখানকার কৃষকরা, গরিব কৃষকরা গিয়ে সেখানে দে ক্রিয়েটেড ওয়েলথ, এবং এটা আসামের সমৃদ্ধির জন্য খুবই মূল্যবান একটা ভূমিকা ছিল এই অঞ্চলের কৃষকদের। কিন্তু দুর্ভাগ্য হলো যে সেখানে একটা জাতিভেদ প্রথা সৃষ্টি করা হলো স্থানীয় এবং অস্থানীয়র মধ্যে, এবং এটা প্রকট আকার ধারণ করলো। মৌলানা ভাসানী যে ভাসানী হয়ে উঠলেন, তিনি ভাষাঞ্চলে যে সম্মেলন করেছিলেন, সেই সম্মেলনের পরেই তার নাম হয়ে গেল ভাসানী। তিনি লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। লাইন প্রথাটা হচ্ছে আসাম সরকার একটা সীমানা চিহ্নিত করে দিয়েছিল, যে সীমানার বাইরে আর বাঙালিরা, মানে পূর্ববঙ্গ থেকে যাওয়া কৃষকরা, তাদের আবাদ করতে পারবে না। এর বিরুদ্ধেও মৌলানা ভাসানী কঠোর আন্দোলন করলেন। তিনি আসাম অ্যাসেম্বলির সদস্য ছিলেন, নির্বাচিত সদস্য ছিলেন, এবং তিনি তখন আসাম মুসলিম লীগের সভাপতি, এবং তারই দলের লোক আসামের প্রধানমন্ত্রী। তা হওয়া সত্ত্বেও তিনি কিন্তু এই কৃষকদের স্বার্থে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন, প্রতিবাদ গড়ে তুলেছিলেন। স্যার সাদুল্লাহর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন এবং স্যার সাদুল্লাহ বলেছিলেন
যে পাকিস্তান যখন হলো তখন তিনি কিন্তু আসামে বন্দী। তো বলেছিলেন মৌলানা ভাসানী যদি পাকিস্তানে যায় তাহলে ওয়ান মৌলানা ইজ এনাফ টু ডিস্ট্রয় পাকিস্তান, এইরকম একটা উক্তি সাদুল্লাহর নামে ছিল। যাই হোক, মৌলানা ভাসানীর আসাম পলিটিক্স সম্পর্কে, আসামের জীবন সম্পর্কে জানার জন্য ভালো গবেষণা করেছিলেন অমলেন্দু দে। যদি অমলেন্দু দের লেখা যদি আমরা পড়তে পারি তাহলে সে ব্যাপারে আরও তথ্যভিত্তিক, তথ্য সমৃদ্ধ আলোচনা আমরা দেখতে পাব। তো এইখানে এসে কমিউনিস্টদের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারটা বলা দরকার। কমিউনিস্টদের সঙ্গে তার সম্পর্ক হয়ে গিয়েছিল পাকিস্তান সৃষ্টির পরেই, যখন তিনি 1949 সালে আপনার আওয়ামী মুসলিম লীগ গঠন করেন এবং আওয়ামী মুসলিম লীগে কমিউনিস্টরা অংশগ্রহণ করেছিল, তারা তার সদস্য হয়েছিল। তো মৌলানা সাহেব এক পর্যায়ে চিন্তা করলেন, 1956 সালের দিকে এসে চিন্তা করলেন যে কৃষক সমিতি গঠন করার দরকার এবং কৃষক সমিতির মধ্য দিয়ে কৃষক আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া দরকার। তো এই চিন্তার পর তিনি কৃষক সম্মেলন ডাকলেন, কিন্তু কমিউনিস্টরা, সেই সময়কার সংশোধনবাদী কমিউনিস্টরা, তারা বলল যে এই সময় কৃষক সমিতি গঠন করা ঠিক হবে না, কারণ এর ফলে গণতন্ত্রের জন্য যে জাতীয় আন্দোলন, সেই জাতীয় আন্দোলনে ভাঙন সৃষ্টি হবে, ভেদাভেদ সৃষ্টি হবে, সুতরাং গণতন্ত্রের আন্দোলন ব্যাহত হবে। অর্থাৎ যেই বুর্জুয়ারা সেই সময় গণতন্ত্রের জন্য আন্দোলন করছিল, এখন যদি কৃষক আন্দোলন করা হয় তাহলে কৃষকদের দাবি দেওয়া কিন্তু সেই বুর্জুয়া বা সামন্ত প্রভুদের বিরুদ্ধে যাবে বা সেই যোদ্ধাদের বিরুদ্ধে যাবে, সুতরাং একটা জাতীয় ঐক্য সৃষ্টি হবে। এই কারণে আপনার তৎকালীন কমিউনিস্টরা আপনার কৃষক সমিতি প্রতিষ্ঠা করতে রাজি হয়নি, কিন্তু যখন তিনি প্রতিষ্ঠা করে ফেললেন তখন কিন্তু তারা আবার কৃষক সমিতিতে ঢুকে সেখানে কাজ করা শুরু করলেন। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মৌলানা ভাসানী 1956 সালে কৃষক সমিতির যে সম্মেলন হলো, সেই সম্মেলনে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটা ছাপানো প্রিন্টেড একটা স্পিচ ছিল। তো সেই স্পিচটা পড়ার আমার সৌভাগ্য হয়েছিল, এখন অবশ্য আর হাতের কাছে নাই। মূলত এটা মানে আমার ছোট ভাই মাহফুজুল্লাহর সংগ্রহে ছিল, তার মৃত্যুর পর বহু পুরনো ডকুমেন্ট হারিয়ে গেছে। যাই হোক, সেটা তাদের পরিবারের তাচ্ছিল্য হতে পারে বা মানে চিন্তাভাবনার অভাব, সেটাও হতে পারে। যাই হোক, তো সেইখানে মৌলানা ভাসানী কৃষকদেরকে বলছেন যে আমার সমস্ত নবী পয়গম্বররা শোষণের বিরুদ্ধে লড়াই করেছে। যুগে যুগে তাদের সময়ে যারা অত্যাচারী শাসক ছিল, তারা তাদের বিরুদ্ধে নবী পয়গম্বররা লড়াই করেছে। আমার রসুলও অত্যাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে লড়াই করেছেন। তারপরে তিনি দৃষ্টান্ত দিলেন মুসা আলাইহিস সালামের দৃষ্টান্ত। হযরত মুসা নবীকে তিনি বললেন মেষপালকদের নেতা, এবং এই মেষপালক কাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে? ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এবং সেইখানকার যে প্যাস্টোরাল ইকোনমি, সেই প্যাস্টোরাল ইকোনমিতে যারা মেষ পালন করত, তারা ছিল সমাজের সবচেয়ে নিচু তলার মানুষ। তাদের স্বার্থেই হযরত মুসা আপনার ফেরাউনের বিরুদ্ধে যে সংগ্রামটা করেছিলেন। আমরা মুসার লাঠির কথা জানি, এই গল্পও আমরা জানি। মুসা তার পশুগুলোকে, বিশেষ করে ছাগল ভেড়াগুলোকে খাওয়ানোর জন্য, গাছ থেকে পাতা পাড়ার জন্য তিনি তার লাঠি ব্যবহার করতেন। তো মৌলানা ভাসানী এই দৃষ্টান্ত দিয়ে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন এবং আজীবন তিনি এই কৌশলই অবলম্বন করেছেন। এর জন্য তাকে অনেকে যেটাকে বলে ধর্মান্ধ ইত্যাদি বলে, কিন্তু না, ধর্মের যে প্রগতিশীল অংশ, ধর্মের যে প্রগতিশীল ধারা, শোষণ বিরোধী যে ধারা, অত্যাচার অবিচার বিরোধী যে ধারা, সেই ধারার বিরুদ্ধে লড়াই করার জন্য ধর্মের কাহিনীগুলোকে তিনি জনগণের কাছে নিয়ে গেছেন। মৌলানা ভাসানীর একটা বড় গুণ ছিল, হি ইউজ টু স্পিক ইন পিপলস ল্যাঙ্গুয়েজ, মানুষের ভাষায় কথা বলা। সেটা তিনি প্রচণ্ডভাবে
আয়ত্ত করতে পেরেছিলেন। তিনি আনা লুইস স্ট্রং নামে একজন মার্কিন সাংবাদিক মহিলা চীনে বহু বছর ছিলেন এবং তার লেখা পড়ে জানা যায় যে পৃথিবীতে 3 জন বক্তা যারা পিপলস ল্যাঙ্গুয়েজে কথা বলে তারা হচ্ছেন কিউবার ফিডেল ক্যাস্ট্রো, আর ইন্দোনেশিয়ার ডিএন আইলিদ এবং চীনের মাও সেতুং। এবং মাও সেতুংও আপনি দেখবেন তার লেখাজোখা, যেগুলো তাত্ত্বিক লেখাজোখা পড়ে, সেখানে তিনি অনেক চীনের প্রাচীনকালের কাহিনী সেখানে আছে। সেই বিখ্যাত গল্প যে বোকাবুড়ো পাহাড় সরিয়েছিল, সেই দৃষ্টান্ত দিয়ে তিনি চীনের জনগণকে বোঝাতে চেয়েছিলেন যে শোষণের বিরুদ্ধে লড়াইটা সেই বোকাবুড়োর পাহাড় সরানোর লড়াইয়ের মতোই একটা দীর্ঘস্থায়ী, একটা ধৈর্য নিয়ে যে সংগ্রাম, সেই সংগ্রাম।